হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। থাম্বনেল দেখে হয়তো তোমরা সবাই খুব অবাক হয়ে গিয়েছো যে র্যান্ডম ভিডিও চ্যানেলে আমরা তো সচরাচর ইন্ডিয়ার সাউথের সিনেমাগুলো এক্সপ্লেন করি না, বাট অ্যাকচুয়ালি হয়েছে কি আমরা সাউথ মুভির জন্য একটা সেপারেট চ্যানেল খুলতে চেয়েছিলাম এবং চ্যানেলও ক্রিয়েট করেছিলাম। আর ওই চ্যানেলের জন্য আমরা দুটো সাউথের মুভি এক্সপ্লেনও করেছিলাম, বাট আনফর্চুনেটলি ওই সাউথের চ্যানেলটা রান করা হয়নি, বাট ভিডিও দুটো আমাদের রয়ে গিয়েছিল। তো ভাবলাম যেহেতু ভিডিওগুলো এত কষ্ট করে এত খরচ করে তৈরি করলাম, তো কেননা র্যান্ডম ভিডিও চ্যানেলেই দিয়ে দিই। তো যাই হোক, আজকে আমরা যে সিনেমাটি সম্পর্কে জানবো এটার নাম হচ্ছে হাই নান্না, যেটা ইংলিশে ট্রান্সলেট করলে দাঁড়ায় হাই পাপা। এবং এটা খুবই লেটেস্ট একটা সিনেমা, রিলিজ পেয়েছিল গত 7 ডিসেম্বর 2023 সালে, মাত্র 2-2.5 মাস আগে আর কি। তো যাই হোক, এই সিনেমাটার IMDb রেট কিন্তু খুবই ভালো, 10-এ 8.2, এবং ভারতীয় জনপ্রিয় অভিনেতা নানির অভিনীত এই সিনেমাটি বক্স অফিসেও কিন্তু মোটামুটি ভালো রেসপন্স পেয়েছিল। 100 কোটি টাকার উপরে ব্যবসা করেছে। তবে সবচেয়ে বেস্ট পার্টটা হচ্ছে এটার স্টোরি লাইন, মানে এমন একটা স্টোরি লাইন যেটা তোমার ভালো লাগবে আর কি। তো তোমরা যারা সিনেমাটি অলরেডি দেখেছো, কারণ সাউথের সিনেমা কারো তো আর দেখার বাকি থাকে না, তারা তো দেখেছোই, বাট যারা এখন এই সিনেমাটি দেখোনি, আশা করছি এই মাস্টারপিস সিনেমাটি তোমরা পছন্দ করবে। তো যাই হোক, বাড়তি কোনো কথা বাড়াবো না, আমরা সরাসরি মূল ভিডিওতে যাবো। বাট তোমরা যেটা করবে, বা আমরা একটা বিজ্ঞাপন এখানে দেবো এবং বিজ্ঞাপনটা তুমি চাইলে মনে করো দেখতেও পারো কিংবা স্কিপ করে মূল ভিডিওতেও যেতে পারবে। আমরা ডিসক্রিপশন অলওয়েজ ডুরাশন দেই আর কি, ডুরাশনে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে চলে যেতে পারবে। তো যাই হোক, যদি বিজ্ঞাপন থাকে আমি প্লে করে দিচ্ছি, আর না থাকলে তো সরাসরি ভিডিও স্টার্টই হবে। গাইজ, তুমি কি একটা বিশ্বস্ত গেমিং অ্যাপ্লিকেশন খুঁজছো? তো জেটুইন হবে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। আর জেটুইনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ লাকি ড্র 2024 শুরু হয়ে গিয়েছে 19 জানুয়ারি থেকে, এবং প্রতিদিন 15 জন বিজয়ীকে 5টা ফ্রি স্পিন দেওয়া হয়, যা দিয়ে তুমি বাংলাদেশ প্রিমিয়ার লিগে 2024 চলাকালীন প্রতিদিন আইফোন সহ অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। আর এর পাশাপাশি তুমি পেতে পারো 100% স্বাগতম বোনাস, মানে ডাবল মজা। আর লাকি ড্রতে প্রবেশ করতে শুধুমাত্র জেটুইনের ফেসবুক, ইনস্টাগ্রাম পোস্টগুলো অনুসরণ করো, আর ভবিষ্যৎবাণী করো কোন দল ম্যাচটি জিতবে। আর এক পোস্টে মন্তব্য করো, 2 বন্ধুকে ট্যাগ করো, আর তোমার স্টোরিতে পোস্টে শেয়ার করো, আর জেটুইনকে ট্যাগ করো। আর এতে তুমি লাকি ড্রর জন্য যোগ্য হতে পারো। আর আকর্ষণীয় তথ্য হচ্ছে, তুমি জেটুইনে শুধুমাত্র সাইন আপ করার মাধ্যমে ক্রিকেট, ফুটবল, টেনিস এবং আরো অনেক গেম আজীবনের জন্য বিনামূল্যে দেখতে পারবে। 24 ঘন্টা সপ্তাহে 7 দিন গ্রাহক পরিষেবা রয়েছে, দ্রুত ডিপোজিট এবং দ্রুত উইথড্র সুবিধা রয়েছে। আর ন্যূনতম ডিপোজিট এখানে মাত্র 200 টাকা। আর জেটুইন তোমাকে চূড়ান্ত গেমিং অভিজ্ঞতা দেবে। আর পিন করার যে লিঙ্কটা রয়েছে সেখানে ক্লিক করে আমাদের যে প্রোমো কোডটা রয়েছে র্যান্ডম, এটা ইউজ করে অ্যাকাউন্ট খুলে তুমি বোনাসের জন্য এলিজিবল হবে। তো এনজয় জেটুইন অ্যান্ড উইন। তবে গাইস, আমরা যে বিজ্ঞাপনে দেই না কেন, তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। তো এই সিনেমার শুরুতে ভিরাজ নামে একটা ফটোগ্রাফারকে দেখানো হয়, যে তার মেয়েকে স্কুল থেকে নিতে যায়। আর সেখানে ভিরাজ দেখে যে তার মেয়ে মাহি অনেক মন খারাপ করে রয়েছে। আর যখন সে বাড়িতে গিয়ে তাকে মন খারাপের কারণ জিজ্ঞেস করে, তখন সে বলে যে বারুণ নামে একটা ছেলের কারণে আমার মন খারাপ। তো বিরাজ তখন জিজ্ঞেস করে, আচ্ছা সে কি তোমার বয়ফ্রেন্ড? মাহি বলে, আরে না, বারুণ আমাদের ক্লাসে টপ করেছে, রোল 1 করেছে, কিন্তু আমি এবার টপ করতে চেয়েছিলাম, কিন্তু আমি সেকেন্ড হয়েছি, এর জন্য আমার মন খারাপ। তো এটা শোনার পরে 6 বছরের মাহির দাদা তাকে ভালোবেসে বোঝায়, এটা কোনো ব্যাপারই নয়, পরের বার তুমি ট্রাই করো। আর এসব তো চলতেই থাকবে, সারা জীবনই পাল্লা পাল্লে চলতেই থাকবে। আর এরপর রাতে ভিরাজ মাহিকে গল্প শোনাতে নিয়ে যায়, যাতে মাহির ঘুম আসে। আর এটা মাহির রেগুলার একটা অভ্যাস। তো এখানে একটা বিষয় আমরা জানতে পারি, মাহিকে যে গল্পটা বলা হয় সেই গল্পের প্রত্যেকটা ক্যারেক্টারকে ও নিজের মতো করে কল্পনা করে, যাতে ও ভালো মতো গল্পটা বুঝতে পারে। বিষয়টা বুঝিয়ে বলি, ধরো ওকে একটা গল্প বলা হচ্ছে, ও করে কি মনের মধ্যে একটা ইমাজিনারি ওয়ার্ল্ড তৈরি করে ফেলে। তো যাই হোক, ভিরাজের গল্প শোনানোর পর মাহি বলে, আচ্ছা তোমার কোনো গল্পতেই মা থাকে না কেন, এই কাহিনী তো মানেই কেন? তো সে ভিরাজের কাছে বারবার তার মায়ের গল্প শুনতে চায় এবং সে ভিরাজকে বলে, আমাকে আমার মায়ের গল্প বলো। তো এখানে আমরা বুঝতে পারি মাহির কোনো মা নেই, কিন্তু ভিরাজ মাহিকে মায়ের গল্প শোনাতে মানা করে দেয়। কিন্তু এখানে মাহি বলে যে তুমি যতক্ষণ না আমাকে আমার মায়ের গল্প শোনাবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু ওষুধ খাবো না। আর এখানে একটা বিষয় আমরা জানতে পারি যে মাহির কিন্তু একটা দুরারোগ্য ব্যাধি রয়েছে। কি ব্যাধি রয়েছে আর একটু পরে আমরা জানতে পারবো। তো যাই হোক, মাহিকে ওষুধ খাওয়ানোর রাজি করানোর জন্য ভিরাজ একটা শর্ত রাখে, সেটা হচ্ছে তুমি যদি ক্লাসে ফার্স্ট হও আমি তোমাকে তোমার মায়ের গল্প শোনাবো। তো এর জন্য মাহির রাজি হয়ে যায়। তো এরপর ভিরাজ মাহিকে ঘুম পাড়িয়ে দিয়ে তাকে অক্সিজেন লাগিয়ে দেয়, কারণ মাহির লাংসে প্রবলেম রয়েছে, ফুসফুসে, যে কারণে তার শ্বাস নিতে প্রবলেম হতো। তো মাহিকে ঘুম পাওয়ানোর পরে মাহির দাদা ভিরাজকে জিজ্ঞাসা করে, তুমি সত্যি করে বলো তো ওকে কবে বলবে? কিন্তু ভিরাজ তখন তার বাবার কথার পাত্তা না দিয়ে নিজে ডক্টরের সাথে মিটিং করতে থাকে। আর এখানে আমরা জানতে পারি যে ভিরাজ এখনো পর্যন্ত অনেক ডক্টরের কাছ থেকে মাহির এই কন্ডিশনের ব্যাপারে পরামর্শ নিয়েছে, কিন্তু মাহির অসুখের চিকিৎসা কোনো ডক্টরের কাছেই ছিল না। আর এটার একটা মাত্র চিকিৎসা ছিল, সেটা হচ্ছে মাহিকে সার্জারি করাতে হবে। মানে যদি কোনো ডোনর পাওয়া যায়, কিডনি যেমন চেঞ্জ করতে হয়, মাহির ওরকম তার লাংস পরিবর্তন করতে হবে। কিন্তু এটা এমন একটা ক্রিটিক্যাল সার্জারি বা অপারেশন, এতে মাহি বাঁচবে কিনা তার কোনো গ্যারান্টি ছিল না। তো এসব করতে করতে অনেক দিন কেটে যায় এবং মাহি এবার ক্লাসে ফার্স্টও হয়ে যায়। তো এরপর মাহি তার বাবাকে গিয়ে বলে, আমি ফার্স্ট হয়েছি, তো এখন তুমি আমাকে আমার মায়ের গল্প বলো। কিন্তু ভিরাজ আজও তার মায়ের গল্প বলতে রাজি হয় না এবং সে বলে, আজ আমি ব্যস্ত রয়েছি, গল্প অন্যদিন শোনাবো। কিন্তু মাহি তখন জেদ করে বসে। আর এর জন্য ভিরাজ উল্টো মাহিকে বকে সেখান থেকে চলে যায়, যেখানে ভিরাজ কখনো মাহির সাথে এত খারাপ ব্যবহার করে না। তো এখানে আমরা বুঝতে পারি যে মাহির মাকে নিয়ে হয়তো
কোনো একটা ডার্ক স্টোরি রয়েছে। তো যাই হোক, পরের দিন আমরা দেখতে পাই ভিরাজের বাবা ভিরাজকে বলে মাহিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনকি ওর কুকুর প্লুটো বাড়িতে নেই। তো এই কথা শুনে তো তোমার ভিরাজ পাগল হয়ে যায়, মাহিকে খুঁজতে বের হয়। আর আমরা মাহিকে দেখতে পাই সে সকাল সকাল প্লুটোকে নিয়ে একাই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, কারণ সে তার বাবা ভিরাজের উপর রেগে রয়েছে। কিন্তু হঠাৎ করে প্লুটো করে কি একজনকে দেখে দৌড় দেওয়া শুরু করে। তো মাহিও প্লুটো বয় কুকুরটিকে ধরার জন্য ওটার পেছনে দৌড় দেয়। কিন্তু তোমরা তো জানো যে মাহির লাংসে প্রবলেম রয়েছে, এবং এই প্রবলেমটা হলে হয় কি অল্পতেই তোমার দম আটকে আসবে, শ্বাস খাট হয়ে আসবে, তুমি দম নিতে পারবে না, তোর শরীর খারাপ হয়ে যায়। আর তখন ইসনা নামে একটা মেয়ে মাহিকে বাঁচিয়ে নেয়। আর তারপর ইসনা করে কি ভিরাজকে কল করে এবং বলে আপনার মেয়ে আমার সাথে অমুক রেস্টুরেন্টে রয়েছে, আপনি এসে ওকে নিয়ে যান। তো কিছুক্ষণ পর ভিরাজ যখন ওই রেস্টুরেন্টে আসে, ভিরাজ ওখানে গিয়েই মাহিকে বকতে থাকে এবং বলে তোমাকে এভাবে একা বাড়ির বাইরে আসা উচিত হয়নি। কিন্তু এখানে মাঝখানে ইসনা বলতে থাকে আপনি তো বাচ্চাটির প্রমিস ভেঙেছেন, আর এই জন্যই তো রেগে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। তো ভিরাজ তখন মাহিকে জিজ্ঞাসা করে তুমি কি আমাদের ব্যাপারে সবকিছু ওনাকে বলে দিয়েছো? মাহি বলে হ্যাঁ বলে দিয়েছি। তো এরপর ইসনাও ভিরাজকে জিজ্ঞাসা করে মাহির মায়ের পুরো কাহিনী বলতে, যেটা সে মাহিকে প্রমিস করেছিল। তো অনেক মিনতি করার পরও ভিরাজ রাজি হয় না, কিন্তু এরপর ভিরাজ আর না করতে পারে না, ভিরাজ তার মায়ের স্টোরি বলতে শুরু করে। তো এরপর গল্প চলে যায় হচ্ছে ফ্ল্যাশব্যাকে আজ থেকে 12 বছর পূর্বে, যেখানে ভিরাজ কুন্নুর নামে একটা এলাকাতে থাকতো। আর এখানে মাহির মায়ের সাথে ভিরাজের প্রথম পরিচয় হয়েছিল। তো তখন মাহি ভিরাজকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি তো আমার বাবা, তো আমি কল্পনায় তোমাকে না হয় আমার বাবা হিসেবে ধরলাম, কিন্তু মায়ের জায়গায় আমি কাকে কল্পনা করব? আর তোমরা কিন্তু অলরেডি জানো মাহি যখন গল্প শুনে ওর প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য কাউকে মনে করতে হয়, মানে নিজের কল্পনায় কাউকে বসাতে হয়। তো ইসনা তখন বলে তুমি তোমার মা হিসেবে আমাকে ইমাজিন করতে পারো এই গল্পে। তো মাহি তাই করে। আর এরপর আবার চলে যায় গল্প ফ্ল্যাশব্যাকে। তো ভিরাজ বলে কুন্নুরে সে ফটোগ্রাফি করতো, কিন্তু একদিন সে বর্ষা নামের একটা মেয়েকে দেখে এবং তার ছবি তুলতে শুরু করে। আর ভিরাজের প্রথম দেখাতেই বর্ষাকে ভালো লেগে যায়। তো এই জন্য ভিরাজ করে কি বর্ষার পেছনে পেছনে যেতে থাকে। তো এইভাবে চলে বেশ কিছুদিন, কিন্তু একদিন বর্ষা ভিরাজকে দেখে ফেলে এবং সে এসে ভিরাজের সাথে ঝগড়া করতে থাকে যে তুমি কেন আমাকে স্টক করছো, কেন আমার ছবি তুলেছো। আর সে করে কি ভিরাজের ক্যামেরা নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু তখনই বর্ষার কাছে ভিরাজের বন্ধু জাস্টিন আসে এবং সে তাকে বোঝায় যে ভিরাজ একজন প্রফেশনাল ফটোগ্রাফার এবং সে মূলত তার সুন্দর সুন্দর ছবি তুলে পোর্টফোলিওর জন্য এগুলো বিল্ড করছে। তো পোর্টফোলিও জিনিসটা আমি বোঝাই, ধরো তুমি একজন গ্রাফিক্স ডিজাইনার, তো তোমার গ্রাফিক্স ডিজাইনের কাজ পেতে তুমি কি ধরনের ভালো কাজ করতে পারো সেগুলোর একটা স্যাম্পল রাখতে হয়। তো ভিরাজে মনে করো সুন্দর সুন্দর ছবি তুলে সেটাকে তোমার স্যাম্পল হিসেবে রাখছে যাতে ক্লায়েন্টকে দেখিয়ে কাজ পেতে পারে। তো এটা যখন বোঝানো হয় তখন বর্ষা করে কি ভিরাজকে ক্ষমা করে দেয় এবং ক্যামেরাটাও দিয়ে দেয়। কিন্তু তখন ভিরাজ করে কি বর্ষাকে তার মনের কথাটা জানিয়ে দেয় যে আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। তো এটা শুনে বর্ষা ভিরাজের উপর রাগ করে সেখান থেকে চলে যায়। কিন্তু এর পরের দিনই বর্ষা করে কি আবার ভিরাজের কাছে আসে, কারণ ভিরাজ যে বর্ষার ছবিগুলো তুলেছে সেটার প্রিন্ট কপি সে চাচ্ছিল। এবং বর্ষা ভিরাজকে বলে যে দেখো না আমার ভালোবাসার প্রতি বিশ্বাস রয়েছে, না আছে বিয়ের প্রতি, কারণ আমার বাবা মার ডিভোর্স হতে চলেছে আর এই বিষয়টি নিয়ে আমি প্রচুর আপসেট। আসলে ভালোবাসা মানে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ধোঁকা। তো এরপর যেতে যেতে বর্ষা ভিরাজকে বলে তবে হ্যাঁ তুমি যদি চাও আমি এখানে যতদিন থাকবো ততদিন আমার বন্ধু হয়ে থাকতে পারো। তো এখানে আমরা যেটা বুঝতে পারি যে বর্ষা মূলত এখানে কোনো আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছে, বাট অ্যাকচুয়ালি সে মুম্বাইতে থাকে। তো যাই হোক ভিরাজ এই অফারে রাজি হয়ে যায়। আর তারপর ভিরাজ আর বর্ষা প্রতিদিন দেখা করতো, বিভিন্ন জায়গায় ঘুরতো। তো এরপর হয় কি বর্ষারও আস্তে আস্তে ভিরাজকে ভালো লাগতে শুরু করে। মানে একটা বিখ্যাত উক্তি রয়েছে মেয়ে মানুষ পড়বেই, সেটা একদিনে হোক, নয়তো 1 বছরে, নয়তো 10 বছরে, নয়তো 100 বছরে, লাগাতার চেষ্টা করলে মেয়ে মানুষ পড়বে, এমনকি বিবাহিত মানুষও পড়তে পারে। তো সেই হিসেবে বর্ষাও পটে যায়। তো এখানে আবার উল্লেখ্য ভিরাজের একটা কুকুর ছিল যেটা নাম ছিল হচ্ছে প্লুটো। তো বর্ষা আবার কোনো ধরনের পোষা প্রাণী একদমই পছন্দ করতো না, মানে ওর কাছে মনে হতো, মানে বুঝতেই পারছো এক এক মানুষের এক এক ধরনের মনে কর ভালো লাগা ভালো না লাগা থাকে। তো এই কারণে সে করতো কি ভিরাজের যে কুকুরটা রয়েছে প্লুটো, যেটাকে এখন আমরা ছোট দেখতে পাচ্ছি, সেটার কাছ থেকে দূরে দূরে থাকতো। তো এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। কিন্তু প্লুটোর কাছে থাকতে থাকতে, মানে কুকুর যে প্রাণী ওর কাছে থাকলে ও অটোমেটিক্যালি তোমার প্রতি ওকে আকর্ষিত করে নেবে। তো বর্ষার ক্ষেত্রেও তাই হয়। এবং ভিরাজের সাথে থাকতে থাকতে বর্ষার পাথরের মতো মনটা আস্তে আস্তে নরম হতে শুরু করে এবং ভালোবাসায় বিশ্বাস করতে শুরু করে। কিন্তু এরই মধ্যে ভিরাজ একদিন করে কি প্লুটোকেই বিক্রি করে চলে আসে। অ্যাকচুয়ালি মনে করো ওই সময় তো ভিরাজের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো না, তো নতুন একটা ক্যামেরা কেনার জন্য সে প্লুটোকে বিক্রি করে আসে। তো এটা যখন বর্ষা জানতে পারে সে ভিরাজের উপর অনেক রেগে যায় এবং বলে তুমি ভালোবাসার ব্যাপারে কিছুই বুঝো না, তুমি কিভাবে ওকে বিক্রি করে দিতে আসতে পারলে। তো এর আগে ও করে কি মুম্বাই ফিরে আসে, মানে বর্ষা আর কি। তো এইভাবে বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু বর্ষা আর মুম্বাইতে এসে একদমই মন বসছিল না। আবার এদিকে ভিরাজও বর্ষাকে মিস করছিল। তো একদিন ভিরাজ করে কি সেই প্লুটোকে আবার ফেরত নিয়ে এসে, প্লুটোকে বিক্রি করেছিল না, ওটাকে আবার নিয়ে এসে বর্ষার সাথে দেখা করানোর জন্য মুম্বাই আসে। তো ভিরাজ আর প্লুটোকে দেখে বর্ষা তো অনেক খুশি হয়, আর বর্ষাও তো ইতিমধ্যে ভিরাজকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে এবং তারা এখানে মোটামুটি মুম্বাই বেশ কিছুদিন ভালোই ছিল। কিন্তু একদিন হয় কি বর্ষার মা ওদেরকে দেখে ফেলে। আর বর্ষার মা খুব ভারবার্তিক টাইপ মহিলা ছিল, সে বাড়তি কোনো কথা না বলে ওদের সবাইকে এক জায়গায় নিয়ে রেস্টুরেন্টে বসে, যেখানে বর্ষার মা ভিরাজকে অনেক অপমান করে এবং বলে তুমি তো এখনো ঠিকঠাক
মতো উপার্জন করতে শেখোনি, তুমি আমার মেয়ের ভরণ পোষণ করবে কিভাবে? তো এখানে আমরা জানতে পারি বর্ষার ফ্যামিলি কিন্তু অনেক ধনী ছিল, কিন্তু ভিরাজ এখানে বলে যদিও এখন আমি কম টাকা উপার্জন করি কিন্তু খুব শীঘ্রই হয়তো আমি টাকা উপার্জন করতে পারবো এবং আপনার মেয়েকে সুখী রাখতে পারবো, আর আমি মনে করি সুখী থাকতে অনেক বেশি টাকার প্রয়োজন হয় না। তো ভিরাজের কথা শুনে বর্ষার মা অনেক পছন্দ করে, আর তারপর ভিরাজ করে কি সেখানে বর্ষাকে বিয়ের জন্য প্রপোজও করে দেয় এবং বর্ষার মা আর না করে না, তাদের বিয়ে হয়ে যায়। আর এরপর আমরা তাদের বিয়ের 2 বছর পরের সিন দেখতে পাই, যেখানে বর্ষা আর ভিরাজ একসাথে অনেক হ্যাপি ছিল, আর ভিরাজের কাজও এখন অনেক ভালোভাবে চলছিল, যে কারণে সে বর্ষাকে অনেক ভালো লাইফস্টাইল দিতে পারছিল। আবার এদিকে বর্ষার আবার ইচ্ছে ছিল হচ্ছে গায়িকা হবে, তো সে সিঙ্গিং ক্যারিয়ারে মন দিচ্ছিল। তো এরপর একদিন ভিরাজ একটা অ্যাড শুট করছিল যেখানে অনেকগুলো বেবি ছিল, এই বেবিগুলো দেখে ভিরাজের একটা বাচ্চার অভাব খুব মনে পড়ে, আর সে বর্ষার কাছে গিয়ে বলে আমাদেরকে একটা বেবি প্ল্যানিং করা উচিত, একটা বেবি থাকলে কতই না ভালো হতো। কিন্তু এই কথায় বর্ষা ভিরাজের উপর রেগে যায়। এর কারণটা হচ্ছে দুটো, প্রথম কারণটা হচ্ছে একে তোর কেরিয়ার, দ্বিতীয় কারণটা হচ্ছে আমরা একে অপরের জন্য কি যথেষ্ট নয়, তোমার বাচ্চা কেন প্রয়োজন। অ্যাকচুয়ালি বর্ষার কাছে মনে হয় ওর বাবা মা সবসময় ঝগড়া করতো, আর এই কারণে ওর ছোটবেলা থেকে ওর ভেতরে একটা ফোবিয়া তৈরি হয়েছে ভালোবাসা এবং বিয়ের প্রতি, মানে ও ছোটবেলা থেকে অনেক ঝগড়া দেখেছে। এর জন্য বর্ষা চায় না যে তারও কোনো বাচ্চা হোক এবং পরবর্তীতে যদি ওদের দুজনের মধ্যে কোনো সমস্যা হয় তার বাচ্চাকে এই সেম জিনিসটা ফেস করতে হবে। তো এতে ভিরাজ তাকে বোঝায় যে না, এমন কিছুই হবে না, আর যা হয় আমরা দুজনে মিলে সামলে নেব, যেভাবে আজ পর্যন্ত আমরা সামনে এসেছি। আর তোমরা বরাবরই বুঝতে পেরেছো যে বর্ষা প্রথমে যত শক্ত পরে ততই নরম আর কি। তো ভিরাজের কথা বর্ষার ফেলতে পারে না এবং রাজি হয়ে যায়, এবং এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে বর্ষা প্রেগনেন্ট হয়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই ভিরাজ ও বর্ষার অনেক খেয়াল রাখে, কিন্তু একদিন ভিরাজ যখন কাজে ছিল তখন ভিরাজ জানতে পারে তার বাচ্চা হয়েছে, আর সে যখনই হসপিটালে দেখা করতে যায় তখনই ডক্টর তাকে বলে যে তার বাচ্চার ফুসফুস নষ্ট, আর এর জন্য তাকে আইসিইউতে রাখা হয়েছে। তো ভিরাজ যখন বর্ষার কাছে যায় বর্ষা অনেক কাঁদে, কারণ এমন অবস্থা সে তার বাচ্চাকে ছুতেও পারছিল না, কারণ বুঝতেই পারছো ফুসফুসের প্রবলেম, দ্যাট মিনস ওর যে কোনো ছোটখাটো ব্যাপারে ফ্লু হতে পারে। আর ওরা এটাও জানতো না যে ওদের বাচ্চা বাঁচবে কি বাঁচবে না, কিন্তু ভিরাজ বর্ষাকে বোঝায় সবকিছু ঠিক হয়ে যাবে। তো এভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর ওই বাচ্চা এখনো স্পেশাল ওয়ার্ডেই ছিল। তো যাই হোক, বাচ্চা যখন ভেতরে ছিল তখন ভিরাজ আর বর্ষা বাইরে বসেছিল, আর তখন ভিরাজের বন্ধু জাস্টিন বলে দোস্ত আমি এই হসপিটালে থাকবো তোর বাচ্চার জন্য, বর্ষা অনেক অসুস্থ, ওকে নিয়ে তুই বাড়ি চলে যা। তো এরপর ভিরাজ করে কি বর্ষাকে নিয়ে গাড়ি করে বাড়ির দিকে যেতে থাকে, কিন্তু হঠাৎ গাড়িতে ভিরাজ বর্ষাকে বলে তুমি এতদিন আমার সাথে কথাই বলনি, কিছু তো বলো। কিন্তু তখন বর্ষা এমন একটা কথা বলে ওঠে, যদি আমাদের কখনো দেখাই না হতো তাহলে না আমরা বিয়ে করতাম না আমাদের বাচ্চা হতো। আর এরপর গল্প বর্তমানে চলে আসে, আর এই কাহিনী শুনে মাহি করে কি তার বাবাকে জড়িয়ে ধরে এবং কাঁদতে থাকে, এবং মাহি এখানে ভেবে নেয় যে তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল, এবং মাহি যেহেতু তার পাশে বসে থাকা ওই ইসনা নামের মেয়েটাকে তার মায়ের জায়গায় কল্পনা করেছিল, এজন্য সে ইসনার সাথেও কথা বলে না আর ভিরাজের সাথে বাড়ি চলে যেতে থাকে। আর তখন ইসনা ভিরাজকে জিজ্ঞেস করে হঠাৎ করে মাহির কি হলো, ও আমার সাথে কেন কথা বলছে না। ভিরাজ তখন বলে ও তোমাকে নিজের মা হিসেবে এতক্ষণ ইমাজিন করেছে আর এই কারণে তোমার উপর রেগে রয়েছে। তো এরপর ইসনা জিজ্ঞেস করে তারপর কি হয়েছিল। তো এরপর ভিরাজ বলে ওই সময় গাড়িটির সাথে একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল আর এতে বর্ষায় মৃত্যু হয়ে যায়। তো এই কথা শুনে ইসনার মন অনেক খারাপ হয়ে যায়, আর তারপর ভিরাজ মাহিকে নিয়ে বাড়িতে চলে আসে। আর এদিকে ইসনাও যখন বাড়িতে আসে ওর উপরও ভিরাজের ওই গল্পের ইম্প্যাক্ট হয়েছিল, মানে বারবার মাহি আর ভিরাজের ব্যাপারেই ভাবছিল। তো এর পর দিন ইসনা করে কি ডাইরেক্ট ভিরাজের বাড়িতে মাহির সাথে দেখা করতে চলে আসে, যেখানে মাহি ইসনাকে দেখে তো অনেক খুশি হয়, আর সেখানে জাস্টিনও আসে, আর সে ইসনাকে দেখে পুরো শকড হয়ে যায়। আর এইখানে আসে এই সিনেমার আসল টুইস্টটা, যেটা শোনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না, আর যে টুইস্ট গুলোর জন্য বা যে কাহিনীর মারপ্যাচের জন্য তেলেগু সিনেমাগুলোর সবার চেয়ে ডিফারেন্ট। তো এই ইসনাই হলো মাহির আসল মা। অ্যাকচুয়ালি ওই দিন যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই রাতে বর্ষার মৃত্যু হয়নি, তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় জানা যায় যে বর্ষার অর্ধেক স্মৃতিশক্তি চলে গিয়েছে, এবং তার স্মৃতিশক্তি ওই পর্যন্ত গিয়ে ঠেকেছে যখন তার বাবা মায়ের ডিভোর্স হচ্ছিল। মানে এরপর যে ভিরাজের সাথে তার দেখা হয়েছে, কি হয়েছে, মানে গত 4-5 বছরের কোনো কিছু তার মনে নেই। তো এরপর ভিরাজ যখন বর্ষার সাথে দেখা করতে যায় তখন বর্ষার মা তাকে বাধা দেয় এবং অনেক আজে বাজে কথা শোনায় এবং বলে তুমি আমার মেয়ের জীবন থেকে চিরতরে চলে যাও, কারণ আমার মেয়ে নতুন ভাবে বাঁচার আরেকটা সুযোগ পেয়েছে এবং তুমি কখনোই আমার মেয়ের জীবন নষ্ট করতে তার সাথে দেখা করবে না। আর ভিরাজও বুঝতে পারে হয়তো এটাই বর্ষার ভালোর জন্য হয়েছে, কারণ অলরেডি বর্ষা কিন্তু অ্যাক্সিডেন্টের আগে বলেছিল যদি আমাদের কখনো দেখাই না হতো তাহলে আমাদের বিয়েও হতো না, বাচ্চাও হতো না। তো বর্ষার এই কথা এবং বর্ষার মায়ের ওই কথা মিলিয়ে ভিরাজও সিদ্ধান্ত নেয় সে আর বর্ষার কাছে যাবে না, আর এরপর সে তার মেয়েকে সেখান থেকে নিয়ে চলে যায়। তো এরপর যখন ভিরাজ অনেক বছর পরে বর্ষাকে মাহির সাথে ক্যাফেতে দেখে ও খুব শকড হয়ে গিয়েছিল এবং ভাবছিল ওরা দুজন একসাথে হলো কিভাবে পসিবল। তো এখানে আমরা দেখতে পাই যে প্লুটো যে দৌড় দিয়েছিল হঠাৎ করে, যে তোমার মাহিকে রেখে দৌড় দিয়েছিল, ওটা আসলে বর্ষাকে দেখে সে ছুটেছিল। মানে কুকুর তো মনে রাখতে পারে, মানুষের গন্ধ মনে রাখতে পারে, এবং এই প্লুটোর জন্য মূলত মা মেয়ের একসাথে দেখা হয়েছে। আর এরপর কাহিনী প্রেজেন্টে আসে, আর এখানে ইসনা মাহিকে বলে যে কাল সন্ধ্যায় আমরা ডিনারে যাব, আর মাহি এটা শুনে অনেক খুশি হয়, কিন্তু
ভিরাজ যখন এটা জানতে পারে তখন ও চিন্তা করে যে না, মাহির সাথে তো ইসনাকে আর জড়াতে দেওয়া যাবে না। এবং এরপর ভিরাজ জাস্টিনকে জিজ্ঞেস করে আমাদের নেক্সট প্রজেক্ট কোথায়। তো জাস্টিন বলে গোয়াতে। তো সে মাহিকে ইসনার কাছ থেকে দূরে রাখার জন্য মাহিকে নিয়ে এই গোয়ায় ওই প্রজেক্টে চলে যায়, যাতে ইসনার সাথে ওর মেয়ের দুবার দেখা না হয় এবং সত্যটা জানতে না পারে। তো পরের দিন ইসনা রেস্টুরেন্টে মাহি আর ভিরাজের জন্য অপেক্ষা করছিল, কিন্তু সেখানে কেউ আসে না। আর এই বিষয়টাই ইসনা অনেক কষ্ট পায়। আর এর পরের দিন আমরা দেখি ইসনার যে ফিয়ন্সে, যার সাথে তার বিয়ে হওয়ার কথা অরবিন্দ, সে আসে এবং তারা দুজন একসাথে ছিল। আর ওই সময় মাহি করে কি ইসনাকে কল করে এবং বলে আমরা গোয়াতে রয়েছি, এবং বলে আজকে আমার বার্থডে কি উইশ করেনি, আর আমার বাবা তো মনে হয় আমার বার্থডে ভুলে গিয়েছে। তো এরপর ইসনা প্রথমে করে কি মাহিকে বার্থডে উইশ করে, আর তারপর অরবিন্দকে অজুহাত দেয় যে আমাকে একটা জায়গায় যেতে হবে, এবং সে করে কি ডাইরেক্ট গোয়াতে গিয়ে একটা বার্থডে পার্টি রাখে। তো ভিরাজ যখন সেখানে আসে সে তো ইসনাকে দেখে অবাক হয়ে যায় যে এই মেয়ে এখানে এলো কিভাবে, কিন্তু মাহির খুশি দেখে সে বেশি কিছু আর বলে না। তো তারা সেখানে খুব ভালো মতো পার্টি এনজয় করে। আর মাহির দিকে মনে করে এই পার্টি হয়তো তার বাবাই তার জন্য দিয়েছে, জাস্ট সারপ্রাইজ পার্টি রেখেছিল আর কি, হয়তো এই জন্য আগে বলেনি। আর জাস্টিন ভিরাজকে তখন বলে তুই কি মনে করিস না যে ইসনাকে সকল সত্যটা বলে দেওয়া উচিত, কিন্তু ভিরাজ বলে এটা আমি করতে পারি না। এরপর রাতে ভিরাজের কাছে ইসনা এসে কথা বলতে থাকে এবং সে বলে আমার মনে হয় আমি তোমাকে আর মাহিকে ভালোবাসতে শুরু করেছি, এবং সে ভিরাজকে কিস করে দেয়। কিন্তু ভিরাজ চুপচাপ সেখান থেকে চলে যায়। আর এর পরের দিন মাহি আর ইসনা একসাথে ঘুরতে যায়, আর তারপর মাহি ইসনার কাছেই ঘুমিয়ে পড়ে, কিন্তু তাকে নেওয়ার জন্য ভিরাজ চলে আসে। আর ইসনা তখন বলে মাহিকে প্লিজ আজকে আমার সাথেই থাকতে দাও, কিন্তু ভিরাজ আর একটা কথাও শুনে না। ভিরাজ ইসনাকে বলে তুমি আজ আসো কাল নেই, আর আমি চাই না আমার মেয়ের তোমার উপর অভ্যাস হয়ে যাক। এবং এর সাথে ইসনাকে অনেক কথা শোনায়, কিন্তু এতে ইসনা রেগে যায়। আর তখন ভিরাজের কাছে ইসনার বোন আসে আর বলে তুমি ওর সাথে এমনটা করো না। আর এখানে আরেকটা জিনিস রিভিল হয় যে ভিরাজ যে বর্ষার স্টোরিতে বর্ষার ভাইয়ের গল্প অনেকবার বলেছিল, অ্যাকচুয়ালি বর্ষার কোনো ভাই নেই, তার একটা বোনে রয়েছে। আর সেই জন্য ভাই বলেছিল যাতে ইসনার ডাউট না হয় যে গল্পটা আমারই। তো যাই কৃষ্ণার বোন তাকে বলে যে সে রেগে কোথাও চলে গিয়েছে। তো ভিরাজ যখন তাকে খুঁজতে যায় আমরা দেখতে পাই যে ইসনা একটা ক্লাবে রয়েছে এবং প্রচুর মাল খেয়ে নিয়েছে। আর তখন সেখানে ভিরাজ আসে, সে বসে বসে ড্রিঙ্ক করে এবং দুজনেই এত বেশি মাতাল হয়ে যায় যে তাদের রাগ দুঃখ ভুলে তারা এক জায়গায় গিয়ে বসে এবং অনেক কথা বলে। আর এত বেশি মাতাল হওয়ার কারণে তারা সেখানেই ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিনে ইসনার যে ফিয়ন্সে অরবিন্দ এবং ইসনার মা গোয়াতে চলে আসে। তো অরবিন্দর সাথে যখন ইসনার দেখা হয় অরবিন্দ বলে তুমি যেহেতু গোয়াতে রয়েছো তাহলে আমরা বিয়েটা এখানেই করবো, জায়গাটাও জোস। তো এরপর অরবিন্দ বিয়ের জন্য তার সকল বন্ধুদেরকে ডেকে নেয়। আর এখানে আমরা জানতে পারি অরবিন্দ সহ যতগুলো বন্ধু বান্ধব রয়েছে তারা সবাই খুব বড় লেভেলের ডক্টর আগে, সবাই সার্জন। আর এদিকে ফিরাজের কাছে মাহির ডক্টরের কল আসে এবং সে তাকে বলে যে আমরা একটা ডোনার পেয়ে গিয়েছি, মানে ফুসফুস পেয়ে গিয়েছে, কিন্তু ওই ফুসফুসটা লাগানোর পরে মাহি কতদিন বাঁচবে এটার কোনো গ্যারান্টি নেই। তো ভিরাজ এটা শুনে বলে আমার মেয়েকে আমি কিছুই হতে দেবো না, আপনি শুধু সার্জারির আয়োজন শুরু করুন। আর এদিকে দেখা যায় গোয়াতে বিয়ের আয়োজন শুরু হয়ে গিয়েছে। আর মাহি ও ইসনার সাথে দেখা করতে তার কাছে আসে, কিন্তু ইসনার মা মাহিকে তার কাছে যেতে বাধা দেয়, কারণ তার কাছে মনে হচ্ছিল যে ভিরাজ আর তার মেয়ে দুজনে মিলে ইসনাকে আবার তাদের সাথে নিয়ে যেতে চাচ্ছে। আর সে তো এটা আর হতে দেবে না, আরো ভালো ঘরে তার মেয়েকে বিয়ে দেবে। আর এই জন্য ইসনার মা করে কি রেগে মাহিকে সকল সত্য কথা বলে দেয় যে ইসনাই তোমার আসল মা, যে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, আর সে তোমাদের কাছে আর কখনোই যাবে না। তো এই কথা শোনার পরে মাহির মন পুরোপুরি ভেঙে যায় এবং সে ভিরাজের কাছে গিয়ে অনেক কাঁদে। আর এখানে প্লুটো মানে ওই কুকুরটা করে কি ইসনাকে তার সাথে ভিরাজ এবং মাহির কাছে নিয়ে আসে। আর ইসনা তাদেরকে দেখে অনেক খুশি হয় আর ভিরাজকে বলে তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাওয়ার জন্য এসেছো তাই না? কিন্তু ভিরাজ বলে না, আমি শুধুমাত্র আমার মেয়েকে নিতে এসেছিলাম। আর মাহিও এখন আর ইসনার সাথে কথা বলতে চায় না, কারণ ও সত্যটা জেনে গিয়েছে। তো এরপর তারা সেখান থেকে চলে যায়। কিন্তু এরপর ভিরাজ যায় ইসনার মায়ের কাছে এবং বলে যে আপনি কেন মাহিকে সত্য কথা বলেছেন? আপনার কি মনে হয় আপনার মেয়েকে নেওয়ার জন্য আমরা এরকম করেছি? এটা করলে আমরা আগে করতে পারতাম না? আমি যদি আপনার মেয়ের কাছে সত্যটা বলে দিই আপনার কেমন লাগবে? আর এখানে আমরা আরেকটা জিনিস জানতে পারি যে ইসনার যে হবু বর অরবিন্দ সেও কিন্তু সমস্ত সত্য আগে থেকেই জানতো, তবে তারপরও সবকিছু জেনে শুনে সে ইসনাকে বিয়ে করছে। কারণ বুঝতেই পারছো একে তো বড়লোকের মেয়ে, তারপর দেখতেও মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যাই হোক ভিরাজ এখন মাহিকে নিয়ে গোয়া থেকে মুম্বাইয়ের দিকে যাচ্ছিল, কারণ ওর সার্জারি করাতে হবে। কিন্তু হঠাৎ করে মাহির শরীর খারাপ হতে থাকে, যার ফলে তাকে নিকটস্থ কোনো একটা হসপিটালে অ্যাডমিট করা হয়। আর এদিকে আমরা ইসনাকে দেখতে পাই যেখানে ওর বিয়েতে ওর মন অনেক খারাপ ছিল। আর তখনই সেখানে ইসনার বাবা আসে। আর এখানে এই সিনেমার আরেকটা বড় টুইস্ট আসে। অ্যাকচুয়ালি ভিরাজের সাথে আমরা এতদিন যাকে ভিরাজের বাবা ভেবেছিলাম সে আসলে ভিরাজের বাবা নয়, সে ইসনার বাবা। অ্যাকচুয়ালি ইসনার অ্যাক্সিডেন্টের পর থেকে সে ভিরাজের পাশে থাকার জন্য তার মাকে বাদ দিয়ে ভিরাজের সাথে চলে গিয়েছে, কারণ তার কাছে মনে হয়েছিল যে ভিরাজের সাথে অন্যায় করছে ভিরাজের শাশুড়ি, এবং সে তার নিজের নাতনির খেয়াল রাখার জন্য ভিরাজের সাথে ছিল। তো এখানে সে ইসনার বাবা তাকে বলে তুমি যদি ভিরাজকে ভালোই বাসো তাহলে অরবিন্দকে কেন বিয়ে করছো? কিন্তু এখানে পুরো কাহিনী কিন্তু বলে না। তো ইসনা তখন বলে ভিরাজ তোমাকে ভালোবাসে না, কিন্তু ওর বাবা তাকে বোঝায় তুমি যদি কাউকে ভালোবেসেই থাকো তোমার ভালোবাসা তুমি এত সহজে ছেড়ে দেবে? আর তখনই সেখানে অরবিন্দ আসে এবং অরবিন্দ বলে ভিরাজের কাছ থেকে দূরে থাকলেই তোমার জন্য ভালো। কিন্তু এখানে ইসনা আর কোনো কথা শোনে না, একটা কথাও শোনে না, কারণ তার মনে বারবার ভিরাজ এবং মাহির কথাই মনে পড়ছিল। আর যখন সে জানতে পারে যে মাহি অসুস্থ হসপিটালে ভর্তি, ও তো ডাইরেক্ট মনে করে বিয়ে ভেঙে
ভেঙে দিয়ে হসপিটালে চলে যায়। আর এখানে অরবিন্দও ফিরাজ আর মাহির প্রতি ইশনার ভালোবাসা দেখে ওকে আর বাধা দেয় না। আর তারপর ইশনা ফিরাজের সাথে দেখা করে। আর এদিকে ভেতরে মাহির সার্জারি যখন শুরু হতে যাচ্ছিল তখন সেখানে ডক্টর বলে আমাদের কাছে তো সেরকম ভালো ডক্টর নেই যে এত বড় একটা সার্জারি পারফর্ম করতে পারবে। কিন্তু তখন এখানে আরেকটা আশ্চর্যজনক ঘটনা ঘটে, সেটা হচ্ছে ইশনার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল অরবিন্দ, আমরা তো জানি সে খুব নামকরা একটা সার্জন, সে তার সকল ডক্টর বন্ধুদেরকে নিয়ে আসে এবং বলে আমরা ওর সার্জারি করবো। তো যাই হোক তারা মাহিকে সার্জারির জন্য নিয়ে যেতে থাকে। আর তখন ইশনাও মাহির সামনে চলে আসে এবং বলে আমি এখন থেকে তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। তো এরপর মাহির সার্জারি শুরু হয়ে যায়। আর এদিকে ইশনা ভিরাজকে বলে ইস বর্ষার জায়গায় কুন্নুরে যদি তোমার সাথে আমার দেখা হতো, মানে ভিরাজের সাথে প্রথম দেখাটা যখন বর্ষার হয়েছিল ওই দেখাটা যদি ইশনার সাথে হতো তাহলে মাহিকে আমি জন্ম দিতাম। তো এই কথা শুনে ভিরাজ অনেক ইমোশনাল হয়ে যায়, কিন্তু সেই ইশনাকে আসল সত্য কথাটা বলে না। আর এর কয়েক বছর পরের সিনেমাতে দেখানো হয় যেখানে মাহি বড় হয়ে গিয়েছে এবং সেও মায়ের মতো সিঙ্গারি হয়েছে। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো সিনেমাটাও কিন্তু অসাধারণ ছিল, খুবই ইউনিক একটা স্টোরি, কিন্তু ফিনিশিংটা আমার কাছে একেবারে কেমন যেন বেশি সিম্পল লেগেছে এবং লাস্টের ফিনিশিংটা আরেকটু বেটার করা যেত। কারণ দেখো লাস্টের ফিনিশিং এ একটা জিনিস ক্লিয়ার করা হয়নি যে অ্যাকচুয়ালি ইশনা কি কখনো জানতে পেরেছিল যে সেই অ্যাকচুয়ালি বর্ষা বা মাহির আসল মা। যদি না জেনে থাকে তাহলে ওর সাথে বড় বেইনসাফি হয়েছে, কারণ ওর নিজের মেয়েকে পরের মেয়ে হিসেবে ভালোবেসেছে। তবে এই সিনেমাকে যদি আমরা অন্যভাবে ভাবি আমরা বলতে পারি এটা একটা ওপেন এন্ডেড সিনেমা, যার মানে হচ্ছে তুমি লাস্টে কি হলো নিজের মতো করে ভেবে নিতে পারো, সেরকম সুযোগ আমাদের দেওয়া হয়েছে। তো ধরো আমরা ভেবে নিলাম লাস্টে ফিরাজ সবকিছু ইশনাকে বলে দিয়েছিল, তারা একসাথে তাদের বাচ্চাকে বড় করেছে এবং তাদের দুজনের মনে করো যে চেষ্টায় তাদের মেয়ে মাহিও সুস্থ হয়েছে এবং বড় হয়ে একটা সিঙ্গার হতে পেরেছে। আর এখানে এই সিনেমার হ্যাপি এন্ডিং হয়েছে। তো আমি বিদায় নিচ্ছি, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।